আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মধ্যে হাজির হলাম স্বপ্নের মায়াবিনী গল্পের পার্ট 2 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। পুরো আকাশ জুড়ে কালো মেঘের ছড়াছড়ি, ভারী বর্ষণ কমে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অবিরাম। খুব শীঘ্রই ভারী বর্ষণ শুরু হবে, তারই যেন সংকেত দিচ্ছে কালো মেঘেরা। আজ যেন আল্লাহর সমস্ত রহমত বৃষ্টি আকারে ঝরে পড়ছে ধরণীতে। তাই বুঝি বৃষ্টি থামার নামই নিচ্ছে না এখন অবধি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হাবিবা, হাতে কফির মগ নিয়ে এসব ভাবতে ভাবতে বাহিরের পরিবেশ দেখায় ব্যস্ত সে। আজকের দিনে বাতাসের মধ্যেও যেন একটা প্রেম প্রেম গন্ধ। বৃষ্টির দিন মানেই হলো মনের কোণে সুপ্ত অনুভূতির ছড়াছড়ি, কোনো কারণ ছাড়াই মনের কোণে ভালো লাগার অনুভূতি। তবে এই দিনে প্রিয় মানুষটা যদি কাছে থাকে তাহলে তো আর কথাই নেই, সমস্ত কিছুই যেন রঙিন লাগে। তার হাত ধরে বহুদূর পথ চলতে ইচ্ছে করে। তেমনি হাবিবার মনটাও আজ ফুরফুরে, সমস্ত ভালো লাগারা যেন হাতছানি দিচ্ছে তার কাছে। কিন্তু কেন তা তার জানা নেই। তার চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটনাটাই বারবার ঘুরপাক খাচ্ছে। সে দৃশ্যটা ভুলতে চাইলেও ভুলতে পারছে না। হঠাৎ করে কেন একটা ছেলের সাথে তার এভাবে দেখা হয়ে গেল? এমন তো আগে কখনো হয়নি। তবে কি এই দেখা কোনো কিছুর আগাম সংকেত? ধুর, কি ভাবছি এসব আমি! নিজের এসব অদ্ভুত ভাবনার জন্য এখন নিজেরই হাসি পাচ্ছে। হাবিবা এসব ভেবে মিটমিট করে হাসছিল আর কফির মগে চুমুক দিয়ে বাইরের বৃষ্টি উপভোগ করছিল। তখনই আগমন ঘটে জারার। সে হাবিবাকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল। হাবিবা হাসতে দেখে সে চিমটি কেটে বলল, কিরে, প্রেমে পড়লে নাকি? একা একাই হাসছিস যে? জারার আগমনে হাবিবা একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, কই হাসছিলাম, তুই অলওয়েজ বেশিই দেখিস। সন্দেহ নিয়ে জারা বলল, মতলবটা ভালো ঠেকছে না রে বান্ধবী, ব্যাপার কি একটু খোলাখুলি বলতো। হাবিবা চোখ গরম করে উত্তর দিল, তোকে কানের নিচে একটা থাপ্পড়ি দিব আর একটা ফালতু কথা বললে। তারপর যারা বলল, আরে রাগ করিস কেন, বল না, আমিই তো। আমার কাছে তো কিছু লুকিয়ে লাভ নেই, জানিসই তুই, তাই ডং না করে তাড়াতাড়ি বলে ফেল। হাবিবা হার মানল জারার কাছে। ওর কারণে কোনো কথা সে গোপন রাখতে পারে না, সব কথা সে পেট থেকে বের করে আনে। তাই আর কোনো উপায় না পেয়ে একটু আগের হওয়া ঘটনাটা বলে দিল। সবটা শোনার পর যারা উত্তেজিত হয়ে লাফিয়ে উঠে বলল, তার মানে তুই তোর জামাই আমার দুলাভাইয়ের দেখা পেয়ে গেছিস? হাবিবা গরম চোখে তাকালো জারার দিকে, তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই কিন্তু সবসময় 2 লাইন বেশি বুঝিস, আরেকটা ফালতু কথা বললে তোর খবর আছে কিন্তু। তারপর যারা বলল, এখন তো গুরুত্ব দিবি না আমার কথা, কিন্তু এক সময় এই কথায় কাজে দেবে, বুঝছিস হাবিস না, তোর যত সব ফাউল কথা। যারা বলল, জি না, এগুলো কাজের কথা, তুই এসব বুঝবি না। এই হাবিবা, বল না তোর হিরো দেখতে কেমন? হাবিবা বিরক্তির মাত্রা যেন আকাশ ছুল। তাই সে আর কোনো কথা না বলে জারার দিকে তেড়ে গেল। যারা কেবলা মার্কা হাসি দিয়ে বলল, ওকে ওকে আর জ্বালাবো না, যা যা, সরি। চুপচাপ খেতে চল, আমার ক্ষুধা লাগছে, একটাও বেশি কথা বললে তোর খবর আছে। তারপর যারা বলল, চল, খাবার মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্যদিকে তামিম গোসল ছেড়ে মাত্রই বের হলো। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে সে মোছায় ব্যস্ত। তখনই তার মা তার রুমে হুড়মুড় করে প্রবেশ করলো। তিনি ব্যস্ত ভঙ্গিতে ছেলেকে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কিরে বাবা, শুনলাম তোর গাড়ি নাকি মাঝপথে নষ্ট হয়ে গেছিল। মায়ের কথা শুনে তামিম এক পলক তার দিকে তাকালো। তার মা একটু কিছু হলেই টেনশন করে অস্থির হয়ে যায়। তামিম চুল মুছতে মুছতে মায়ের কাছে আসলো। তারপর মায়ের হাত ধরে বিছানায় বসিয়ে বলল, মা, এত টেনশন কেন করো তুমি বলো তো? গাড়ির কি জানি প্রবলেম হয়েছিল, তাই মাঝপথে আর চলছিল না। তুমি নিশ্চয়ই আবার এসব নিয়ে টেনশন করা শুরু করেছিলে, তাই না? তারপর তামিমের মা বলল, তুই আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে করব? তুই কি মায়েদের কষ্ট বুঝবি? আগে নিজে বাবা হ, তারপর বুঝবি সন্তানের বিপদ আপদে কেমন অনুভূতি হয়। তামিম বলল, মা, বুঝলাম।
আবার তামিমের মা বললেন, কি করে গেলি তারপর? উত্তরে তামিম বলল, তুমি তো জানোই বৃষ্টির মধ্যে কিছু পাওয়া যায় না, তাই হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। তামিমের মা আবার বলল, তাই বলে এতটা রাস্তা হেঁটে গেলি? বাসায় ফিরে আসতি। তামিম বসা থেকে মায়ের কোলে শুয়ে পড়ল। তারপর নরম কণ্ঠে বলল, জরুরি একজন পেশেন্ট ছিল মা, আমি না গেলে হয়তো লোকটি তাৎক্ষণিক চিকিৎসার অভাবে মারা যেত। আর তুমি তো জানোই তোমার ছেলে সব কাজে সিরিয়াস থাকে সব সময়, তাই নিজের চিন্তা করিনি। আমার কষ্টের চেয়ে রোগীর ট্রিটমেন্ট করাটা বেশি জরুরি মনে করেছি তখন, তাই তো ছুটির দিনেও ছুটে গেছি হসপিটালে। রাহেলা বেগমের চোখ ছলছল করে উঠল। এমন একটা ছেলেকে নিজের গর্ভে ধারণ করতে পেরে নিজেকে তিনি সৌভাগ্যবতী মনে করছেন। তার ছেলেটা ছোটবেলা থেকেই এমন, কারো কষ্ট সে সহ্য করতে পারে না। সবসময় মানুষকে সাহায্য করতে তার মন বেকুল হয়ে থাকত। তার ক্লাসের সহপাঠীরা অনেকেই গরিব ঘরের ছিল, তখন সে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করত। এমনকি সে যখন ক্লাস 1-এ পড়ত, তখন রাস্তার পথচারী শিশুদের কষ্ট দেখে কান্না করে দিত, আর তার মায়ের কাছে আবদার করত তাদেরকে যেন তাদের বাসায় নিয়ে আসে। তাই তার মা চাইতো যে কাজ করতে আমার ছেলে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই কাজকেই যাতে সে পেশা হিসেবে গ্রহণ করে। আর তামিমেরও প্রবল ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। এজন্যই সে দিনরাত এক করে পড়াশোনা করেছে, যাতে সে অসহায় মানুষদের বিনামূল্যে সেবা দিতে পারে। সেই লক্ষ্যে সে একটা ক্লিনিকও খুলেছে, যেখানে সে প্রতি সপ্তাহে বিনামূল্যে সেবা দেয়। তামিমের বাবা জামিল আহমেদ একজন বড় ব্যবসায়ী, তাই তাদের কোনো কিছুর অভাব নেই বললেই চলে। তামিমের ভাই বোন নেই, তার বাবারা 2 ভাই। তাদের 4তলা বাসায় তারা 2 ফ্যামিলি থাকে। 3rd আর 4th ফ্লোর হলো তামিমদের। তাদের 2 ফ্যামিলির জন্য 2টো করে 4টা ফ্ল্যাট বরাদ্দ করা আছে, আর বাকিগুলো ভাড়া দেওয়া। বাবা মায়ের বড্ড আদরের সন্তান হলো তামিম, কারণ রাহেলা বেগম বিয়ের পর কোনোভাবেই কনসিভ করতে পারছিলেন না। তাই তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করতেন, যার ফলস্বরূপ তাদের বিয়ের 5 বছর পর তামিমের জন্ম হয়। রাহেলা বেগম পরম মমতায় ছেলের কপালে চুমু খেলেন, তারপর বললেন, তোর মতো ছেলেকে জন্ম দিতে পেরে মা হিসেবে আমি সার্থক। তামিম মায়ের হাতে চুমু খেয়ে বলল, এভাবে বলো না মা, তুমি তো তোমার ছেলেকে এমনভাবে গড়ে তুলেছ। দোয়া করো আল্লাহ যেন সবসময় এভাবে বাবা মায়ের বাধ্য সন্তান থাকার তৌফিক দেন। ফিয়ামানিল্লাহ বাবা। তামিম চোখ বন্ধ করে আছে, আর তার মা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দুজনেই নীরব। হঠাৎ রাহেলা বেগম নীরবতা ভেঙে আগ্রহ দেখিয়ে বললেন, বাবা, তুই কি এখনো তোর কল্পনার মেয়েটিকে পাসনি? তার মায়ের করা প্রশ্নে সে অবাক হলো না। তামিম বরং মৃদু সুরে হাসল, কারণ সে জানতো তার মা এই প্রশ্নটা করবে। মানুষ যেমন প্রতিদিন নিয়ম করে খাওয়া দাওয়া গোসল করে, তেমনি তার মাও এই প্রশ্নটা তাকে প্রতিদিন নিয়ম করে জিজ্ঞেস করে। তামিম তার মায়ের সাথে অনেক ফ্রি, তার সব কথা সে তার মাকে সবসময় বলে। তামিমের থেকে উত্তর না পেয়ে তার মা একই প্রশ্ন পুনরায় করলেন। তামিম চোখ মেলে মায়ের দিকে তাকালো, তারপর নরম কণ্ঠে বলল, পেয়েছি মা। তামিমের মা তো অবাক, এতদিন পর তার ছেলে মনের মতো মেয়ে পেয়েছে। তিনি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলেন। তিনি উত্তেজিত হয়ে বললেন, মেয়েটার নাম কি, কোথায় থাকে, কখন দেখলে আমার বৌমাকে? তামিম ঠোঁটেলিয়ে হাসল তার মায়ের এত তাড়াহুড়া দেখে। তারপর আগের মতোই শান্ত কণ্ঠে বলল, মা, আজকেই দেখলাম, নাম ঠিকানা কিছুই জানি না এখনো। তারপর তামিমের মা মুখটা একটু গম্ভীর করে বলল, এটা একটা কাজ করলি তুই, কিছুই জেনে আসিসনি? আরে মা, স্কোপ ছিল না কিছু জানার তখন। তারপর তামিমের মা আবার বলল, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আমি আমার বৌমার সব ডিটেলস চাই, বলে রাখলাম কিন্তু। তামিম মৃদু হেসে বলল, ইনশাল্লাহ মা। আচ্ছা বাবা, এখন আয়, খাবি চল, কত বেলা হয়ে গেছে দেখছিস। আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। রাহেলা বেগম যাওয়ার পর তামিম রুম থেকে ব্যালকনিতে গেল তোয়ালিটা মেলে দেওয়ার জন্য। সে বাইরের দিকে দৃষ্টিপাত করে দেখতে পেল এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
বাইরের দিকেই দৃষ্টি রেখে সে ভাবতে লাগলো, তার মায়াবিনী কি এখনো সিঙ্গেল নাকি কোনো রিলেশনে আছে? তার অবস্থাও কি অন্য 10টা ব্যর্থ প্রেমিকের মতোই হবে? সে কি তার মায়াবিনীকে হারিয়ে ফেলবে? আরে ধুর, না, এসব কি ভাবছি আমি? মায়াবিনী শুধুই আমার, আর তাকে দেখে মনে হয়নি সে কোনো রিলেশনে আছে। দূর, অযথাই চিন্তা করছি আমি। এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেও মন কিছুতেই শান্ত হচ্ছিল না। আরেকবার যদি তার দেখা পাওয়া যেত তবেই আমার মনটা শান্তি হতো। তামিম চিন্তিত ভঙ্গিতে আকাশের দিকে মুখ তুলে তাকালো, তারপর অনুনয় করে অস্ফুট স্বরে বলল, এতদিন পর আমি আমার কল্পনার সেই প্রেয়সীকে খুঁজে পেয়েছি। আমি তাকে হারাতে চাই না। আপনি ওকে আমার করে দিয়েন আল্লাহ। আমার এই জীবনে যে তাকে খুব করে প্রয়োজন। কিছুক্ষণ হলো সন্ধ্যা নেমেছে চারদিকে। হাবিবা তার মায়ের সাথে মাত্রই বাসায় ফিরেছে। জারার মা আর হাবিবার মায়ের অতি আলাপচারিতার কারণে আসতে সন্ধ্যা হয়ে গেছে। হাবিবা বাসায় ফিরেই ফ্রেশ হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছে, কারণ তার অতিমাত্রায় ঠান্ডা লাগছিল। সেই সাথে হালকা জ্বরও আসছে। হাবিবার মা 2বার দেখে গেছে, জ্বরের মাত্রা বেশি না, প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে। আর হাবিবাও তার মাকে আশ্বাস দিয়েছে যে তার খারাপ লাগছে না, শুধু একটু শীত লাগছে, তাই তিনি এত বেশি মাথা ঘামাননি। হাবিবা চোখ বন্ধ করে শুয়েছিল, হঠাৎ তার ফোনটা বাজতে লাগলো। তার মেজাজ গেল বিগড়ে। এক হাত কম্বলের নিচ থেকে বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো জারার কল। সে বিরক্ত ভঙ্গিতে কল রিসিভ করে বলল, হ্যাঁ বল। ওপাশ থেকে জারা বলে, কি করছিস হাবিসোনা? শাকচুন্নি, তুই আমাকে এসব বলতে কল করেছিস? তারপর জারা বলল, আরে রাগ করছিস কেন? কাল ভার্সিটি যাবি কিনা সেটা জানতে কল করেছি। সত্যি বলছি, তোকে জ্বালানোর জন্য কল করিনি দোস্ত। শিওর বলতে পারছি না রে, শরীরটা বেশি ভালো না। তারপর জারা বলল, কেন, জ্বর উঠেছে নাকি? হালকা জ্বর আসছে। তারপর জারা উত্তরে বলল, ঠিক আছে, তুই ওষুধ খেয়ে রেস্ট নে, টেক কেয়ার, বাই দোস্ত। বাই। জারার সাথে কথা শেষ করে হাবিবা ঘুমানোর চেষ্টা করলো। খাওয়ার ঝামেলা নেই, কারণ জারার মা তাকে না খাইয়ে ছাড়েনি। আর কিছুক্ষণ আগে তার মাও ওষুধ খাইয়ে গেছে, তাই জেগে থাকার কোনো মানেই হয় না। অন্যদিকে তামিম বিছানায় ল্যাপটপ নিয়ে খেলা দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। অবসর সময় সে খেলা দেখেই কাটায়। হঠাৎ ডাইনিং রুম থেকে তার মার ডাক আসলো। তিনি চেঁচিয়ে তামিমকে ডাকছেন, তামিম, এই তামিম, কই তুই বাবা? আয় না তাড়াতাড়ি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তামিম খানিকটা বিরক্ত হলো, তার কাজে ব্যাঘাত ঘটায়। তারপর বলল, আসছি মা। ডাইনিং টেবিলে তামিম এবং তামিমের বাবা মা খেতে বসেছে। সকলেই চুপচাপ করে খাচ্ছে। হঠাৎ তামিমের বাবা জামিল আহমেদ নীরবতা ভেঙে তামিমের উদ্দেশ্যে বললেন, তুই কি বলিস বাবা তামিম? মেয়ের মা বাবার সাথে কথা বলবো? তামিম অবাক হলো খানিকটা। তার মার সাথে সাথে তার বাবাও যে তার বিয়ের জন্য পাগল হয়ে আছে সে জানতো না। তার চেয়ে অবাক করা বিষয় হলো তারা দুজনেই যে তার মতামতের এতটা গুরুত্ব দেয় সেটা সে কখনোই উপলব্ধি করতে পারেনি। তার মায়ের বিষয়ে জানলেও তার বাবার বিষয়ে জানা ছিল না তার। তামিম তার অবাকের রেশ কাটিয়ে হালকা কেশে বলল, আজই তার সাথে আমার দেখা হয়েছে। আমি এখনো তার সম্পর্কে কিছুই জানি না বাবা, আর সেটাও জানি না তার সাথে আমার কখনো দেখা হবে কিনা। তবে যদি দেখা হয়ে যায় তাহলে আমি তার কাছে আমার মনের সব কথা খুলে বলবো। আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমার জীবনসঙ্গী হবে এবং যাকে আমি আমার কল্পনার প্রেয়সী মনে করব, তাকে আমি আমার মনের সকল অনুভূতি বিয়ের আগেই খুলে বলবো। আর আমি তাকে যতটা ভালোবাসি সেও যেন ঠিক ততটাই আমাকে ভালোবাসে। সেই জন্য তার যত সময় লাগুক না কেন আমি অপেক্ষা করব। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তামিমের কথা মনোযোগ সহকারে শুনেছিলেন তার বাবা এবং তার মা। তারা তাদের ছেলেকে ভীষণ ভালোবাসেন, একমাত্র ছেলে বলে কথা। তাই তার সব মতামতকে তারা দুজনেই যথেষ্ট গুরুত্ব দেন। তাদের ছেলে এখন যথেষ্ট ম্যাচিউর, তাই সব সম্পর্কে ভালো মন্দ বোঝার বোধশক্তি হয়েছে তার। রাহেলা বেগম হালকা কেশে তার ছেলের উদ্দেশ্যে বললেন, বাবা, তুই যা চাস, যেভাবে চাস সেভাবেই করিস, কিন্তু একটু জলদি করিস।
তোর এখন পুরোপুরি বিয়ের বয়স হয়েছে, সেটা তো তুই অস্বীকার করতে পারবি না। আর পরবর্তীতে আমার বৌমার সব ডিটেলস চাই, কিন্তু বলে রাখলাম। তামিম তার মায়ের বাচ্চামো কথায় খানিক হাসলো, তারপর বলল, ঠিক আছে মা জননী। তামিমের বাবা ছেলের কথায় সম্মতি দিল। তারপর খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। তামিম একটু অন্যমনস্ক হয়ে খাচ্ছিল। তার মা ব্যাপারটা লক্ষ্য করে বললেন, কিরে তামিম, কি চিন্তা করছিস এত? না মা, আমি ভাবছি আবার তার সাথে আমার দেখা হবে তো নাকি আর পাবো না। তারপর তামিমের মা বলল, তুই অযথা এসব নিয়ে টেনশন করিস না তো বাবা। একবার যখন দেখা হয়েছে, ইনশাল্লাহ দেখবি আবারও কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। মা, তোমারই কথাই যেন সত্যি হয়। সকালের মিষ্টি রোদের আলোতে চোখ পড়তেই হাবিবার ঘুমটা ভেঙে গেল। সে আড়মোড়ো ভেঙে উঠতেই হন্তদন্ত হয়ে তার মা তনুজা বেগম রুমে ঢুকলেন। এসেই হাবিবার কপাল চেক করে দেখলেন জ্বর আছে কিনা। তিনি নিশ্চিত হলেন যখন দেখলেন হাবিবার গায়ে আর জ্বরের উত্তাপ নেই। তারপর তিনি হাবিবাকে জিজ্ঞেস করলেন, কিরে, আজকে ভার্সিটিতে যাবি? হাবিবা জিজ্ঞেস করলো, কেন মা, কোনো দরকার আছে বাসায়? থাকলে আমি যাব না। তারপর তার মা বলল, রাতুলের আজ হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়েছে, আর তোর বাবারও আজকে একটা জরুরি মিটিং আছে, তাই বাসায় থাকতে পারবে না, ওইখানে যেতে হবে। এখন তো তোকে আর আমাকেই নিয়ে যেতে হবে ওকে ডাক্তারের কাছে। ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসছি, তুমিও যাও, গিয়ে রেডি হও। তনুজা বেগম চলে গেলেন রুম থেকে, আর হাবিবা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তারা দুই ভাই বোন। তার 6 বছরের ছোট ভাই হলো রায়হান রাতুল, প্রচণ্ড দুরন্ত ছেলেটা। বাবা মা আর বোনের আদরে আরও বেশি দুষ্টু হয়েছে। হাবিবারা উচ্চ মধ্যবিত্ত পরিবারের। তাদের ঢাকা শহরে নিজের বাসা নেই, তবে কোনো কিছুর অভাবও নেই। তাদের গ্রামের বাড়িতে নিজস্ব বেশ ভালোভাবেই করা বাড়ি আছে। হাবিবার বাবা শেষ বয়সে গ্রামেই কাটাতে চান, তাই ঢাকায় বাসা করার পরিকল্পনা করেননি তিনি। তার বাবা একজন সরকারি চাকুরিজীবী, কৃষি অফিসার পদে রয়েছেন। মূলত বলা যায় তাদের পরিবার হলো একটি সুখী পরিবার। হাবিবা তার মা আর ভাইকে নিয়ে হাসপাতালে এসেছে। কিছুক্ষণ হলো তারা ডক্টরের চেম্বারের সামনে বসে আছে। কারণ হলো তাদের সিরিয়াল আরও 3 জনের পরে। তারা সকাল সকাল চলে এসেছিল বিদায় লম্বা লাইনে থাকতে হয়নি। খানিক পর তাদের সিরিয়াল আসলো। হাবিবার মা হাবিবাকে বলল রাতুলকে নিয়ে সে যাওয়ার জন্য। হাবিবাও আর মানা করেনি। সে রাতুলকে নিয়ে ডক্টরের চেম্বারের সামনে গিয়ে দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কামিন। হাবিবা অনুমতি পেয়ে তার ভাইকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকলো। ডক্টর নিচের দিকে তাকিয়ে কিসব কাগজে চোখ বুলাচ্ছিল। নিচের দিকে তাকিয়েই তিনি বসতে বললেন। হাবিবা তার ভাইকে নিয়ে বসার পর তিনি না তাকিয়েই জিজ্ঞেস করলেন, পেশেন্টের নাম? অপর পাশ থেকে তাৎক্ষণিক উত্তর না পেয়ে তথাকথিত ডক্টর চোখ তুলে সামনের মানুষটির দিকে তাকালো, এবং সামনের মানুষটিকে দেখা মাত্র সে স্তব্ধ হয়ে গেল। সে বাকরুদ্ধ হয়ে গেল যেন এক মুহূর্তেই। তার কণ্ঠনালী থেকে কোনো আওয়াজ আসছে না, সে এতটাই অবাক হয়েছে। তো গাইস, আজকের পার্ট 2 এইখানেই শেষ করতেছি। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর আমি সরি, আমার ভয়েসটা 2 দিন যাবত ভালো হইতেছে না, কারণ আমার ভয়েসটা দেওয়ার মতো আমি ওরকম পরিবেশ পাচ্ছি না। মোটামুটি বলা চলে অনেক শব্দের মধ্যে ভয়েসটা দিতে হয়, তো তোমরা একটু মানিয়ে নিও।